আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকাল থেকে আমরা শহীদ উসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘে একটি চিঠি প্রেরণের জন্য আহ্বান জানিয়ে তার বাসভবনের সম্মুখে অবস্থান করছিলাম। আমরা খুব গুটি কয়েক মানুষ সেখানে ছিলাম এবং আমরা পুরো গতকাল 4টা থেকে আজকের এই সময় পর্যন্ত শহীদ উসমান হাদির স্ত্রী, তার সন্তান এবং আমরা পুরোটা সময় ধরে কিভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবিটা আদায় করা যায় সেটা নিয়ে আমরা আমাদের মতো করে এগুচ্ছিলাম এবং আমাদের সাথে আজ সকালে যমুনার সামনে হাদি হত্যার বিচারের দাবিতে যে জমায়েত, সেই জমায়েতে পুলিশ লাঠিচার্জ, জল কামান, কাঁদুনে গ্যাস এগুলো নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় এবং আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, একটা রণক্ষেত্র পরিস্থিতি হয়। এবং এটা দেখে আমার কিছু প্রশ্ন জাগে আমার মনে, যে নির্বাচনটা কি আসলেই হবে? এবং নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি আছে এবং এই 6 দিনের ভিতরে কিন্তু অনেক ঘটনা ঘটবে, দেশি চক্রান্ত, বিদেশি চক্রান্ত। এখন দেখুন, হাদি হত্যায় আমি মনে কষ্ট পেয়েছি। ছেলেটা ভালো ছিল, সে ইনসাফের কথা বলতো, ন্যায় বিচারের কথা বলতো। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রে আমরা যেটা জানি যে হাদির হত্যাকারী ফয়সাল সে ভারতে আছে, তার সহযোগী আলমগীর শেখ সেও ভারতে আছে এবং এগুলোর প্ল্যান করেছে আওয়ামী লীগের লোকজন, জাহাঙ্গীর কবির নানক সহ। এখন যারা ভারতে আছে এদেরকে সরকার কিভাবে আনবে আমাকে বলেন তো? সরকার তো শেখ হাসিনা কি আনতে পারে না, যে শেখ হাসিনা 1500 হত্যার দায় আছে তার। এখন যমুনার সামনে আন্দোলন করে তারা কি অর্জন করবে? এখন তারা যদি মনে করে যে বিএনপি কেউ মারছে, বা তারা যদি মনে করে যে সরকারের কেউ মারছে, তারা প্রমাণ হাজির করুক, যেই দেখো প্রমাণ। তাও তো হাজির করতে পারে না। এখন তারা দাবি করে যে জাতিসংঘ কর্তৃক তদন্ত করতে হবে। ভাই, জাতিসংঘ এতই ঠুনকো জিনিস যে কোন দেশে একটা খুন হলো সেখানে তদন্ত করবে? এটা তো হয় না। তারপরেও সরকার বলছে ঠিক আছে, আমরা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলবো যাতে হাদি হত্যা তদন্ত করে। বাট আমরা জানি না তারা রাজি হবে কি হবে না, বাট আমরা রিকোয়েস্ট করবো। এগুলো তো মুখের কথা না রে ভাই। ভারত হচ্ছে বর্তমানে আমাদের শত্রু রাষ্ট্র। সেই রাষ্ট্রে যদি কোনো খুনি পালিয়ে যায়, আপনি তাকে কিভাবে ফেরত আনবেন বলেন? আপনি ভারতের সঙ্গে যুদ্ধ করবেন? পারবেন না তো। তারপরেও হাদির ভাইকে বার্মিংহাম দূতাবাসে চাকরি দিয়েছে। তারপরে 1 কোটি টাকা নগদ, 1 কোটি টাকা ফ্ল্যাট, এখনো দিয়েছে কিনা জানি না, বাট বাট দেওয়ার তো কথা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনের 5 দিন আগে এখন এই ধরনের জমায়েত কেন? অনেকে বলতেছেন যে আসলে সরকারি পরিকল্পনা করে এই জমায়েতটা করেছে যাতে আরো কিছুদিন থাকা যায়। এবং অবশ্যই অনেকে দাবি করতেছেন, এইগুলো আমার কথা না, কিন্তু অনেকে দাবি করতেছেন যে ডক্টর ইউনূস কিছু জানেন না, কিন্তু তার সঙ্গের কিছু উপদেষ্টা আছে, সেই উপদেষ্টারা চাইতেছে নির্বাচনটা না হোক এবং ক্ষমতা আরো দীর্ঘায়িত হোক। এবং তাদের পরিকল্পনাতেই এই হাদি হত্যার বিচারের দাবিতে নির্বাচনের ঠিক 5-6 দিন আগে যমুনার সামনে জমায়েত করবে। সেই জমায়েত প্রতিদিন আস্তে 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 বড় হবে এবং নির্বাচনের আগের দিন সেই জমায়েত একদম ঢাকা শহর আশপাশে ছাড়িয়ে যাবে। তারপর বলবে আমরা নির্বাচন চাই না, হাদি হত্যার বিচারের আগে কোনো নির্বাচন না। এই হচ্ছে গিয়ে প্ল্যান, তো যেটা সরকার ছত্রভঙ্গ করে দিয়েছে। আমি বারে বারে বলি দর্শক, নির্বাচনের কোনো বিকল্প নাই, সে বিএনপি আসুক, জামাতি আসুক। এবং সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচন কমিশন, দেখুন নির্বাচন কমিশনটা খুবই দুর্বল। এই যে SM নাসিরউদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, তো এই নাসিরউদ্দিনের যারা কাছের লোক, তাদের সঙ্গে তো আমার মাঝে মাঝে কথাবার্তা হয়। অত্যন্ত ভীতু মানুষ, ভয় পায়। কিছুদিন আগে যখন ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও করলো, তখন উনি খুব ভয় পেয়ে গেছে। উনি চিন্তা করলো যে আওয়ামী লীগ তো আমাদের শত্রুই, এখন যদি এই বিএনপি শত্রু হয়ে যায়, এই ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও করলো, তো আমরা কই যাব? তখন ওনার ওয়াইফ বলতেছে যে দরকার নাই, তুমি রিজাইন করে দাও, তোমার পূর্বসূরীরা দেখো না জেলে, হয়তো তোমাকেও জেলে নিয়ে যাবে, এখন আওয়ামী লীগ শত্রু, বিএনপি শত্রু। তখন উনি বাধ্য হয়ে এই বিএনপি ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে দিয়েছেন। যেমন চট্টগ্রামের আসলাম চৌধুরী, তার নাকি 1700-1800 কোটি টাকা ঋণ, তার মনোনয়নও বৈধ করে দিয়েছেন। সেই আসলাম চৌধুরী জুলাই যোদ্ধাদেরকে বিভিন্ন অ্যামাউন্টের চেক দিয়েছে যে তোমরা জুলাইতে যুদ্ধ করেছো, আহত হয়েছো, এই নাও চেক, তোমাদেরকে অনুদান দিলাম। তো তারা ব্যাংকে গিয়ে দেখে চেক বাউন্স, টাকা পয়সা নাই। তারা আসলাম চৌধুরীকে বললো যে ভাই, আপনি যে চেক দিয়েছেন ওটা টাকা পয়সা নাই। আসলাম চৌধুরী বললো যে আচ্ছা, অমুক তারিখে যাও, আমি টাকা জমা দিই, তারপর উঠাইও। ওই তারিখে গিয়েও দেখে যে অ্যাকাউন্টে টাকা নেই। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। তো এইসব আসলাম চৌধুরী, বিএনপি নেতা আসলাম চৌধুরীদের মতো লোক, তারা সংসদে গিয়ে দেশ ও জাতির কি উপকার করবে আমাকে বলেন তো?
তারপর দেখেন এই নির্বাচন কমিশন অত্যন্ত দুর্বল। আপনাকে একটা খবর দেখাই, মানে এদের কাজকর্ম, মানে এদের কোনো নিরপেক্ষতা আর মনে হয় না, এরা যে যা বলে তাই শুনে। সরকার কিন্তু নির্বাচন কমিশনের উপরে কোনো প্রভাব বিস্তার করে না, প্রভাব বিস্তার করে দলগুলো। এখন কোন দলের কথা এই কাজটা করছে আমি জানি না। এখানে দেখুন খবর, এবারে নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হবে মোট 55,454 জন। আমরা তো জানি যে আওয়ামী লীগের আমলে সেই নাজমুল হাসান কলিমুল্লাহ, তারপরে মাওলানা আবেদ আলী, এরা এই ভুয়া পর্যটক নিয়োগ করে বলতো নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়ে যাচ্ছে। এমনকি যারা বিদেশি নাগরিক আসতো বেড়াতে, টুরিস্টে, তাদেরকে টাকা দিয়ে বিদেশি পর্যটক বানিয়ে দিত, বলতো হ্যাঁ কানাডার পর্যটক, তো সে জানেই না কিছু। বলবো ওই বিদেশি নাগরিককে বলতো তুমি শুধু বিভিন্ন কেন্দ্রে যাইবা আর হাসবা আর মুখ লড়াইবা, এতেই হবে। তো এখানে খবর, এবারে নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হবে মোট 55,454 জন। এর মধ্যে পাশা পাশা নামের একটি এনজিও দিবে সবচেয়ে বেশি 10,559 জন, মানে মোট পর্যটকের প্রায় 19%। দ্বিতীয় স্থানে যারা আছে তাদের অনুমতি 3,561 জন। ইন্টারেস্টিংলি এই পাশা এনজিওর কর্মী মাত্র একজন, উনি হচ্ছে নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির। এই এনজিওর প্রধানের অফিসও কিন্তু ওনার বাসার ড্রয়িং রুমে। আরো রহস্যের বিষয় হলো এই পাশা নির্বাচন কমিশনের নভেম্বরের প্রথম ধাপের নিবন্ধন তালিকায় ৬৬টি সংস্থার মধ্যে না থাকলেও পরবর্তীতে ১৫টি সংস্থার সঙ্গে নিবন্ধন পায় ডিসেম্বরে। মানে প্রথম ধাপে তাদের অবস্থান ছিল 67। পরবর্তীতে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে 15টা এনজিওকে সিলেক্ট করে, তার ভিতরে এই পাশা একজন। প্রশ্ন হলো ঠিক কোন ক্ষমতাধরের ইশারায় মাত্র একজনের এনজিওকে 10,000 জন পর্যবেক্ষক দেওয়ার অনুমতি দেওয়া হলো, আর ঠিক কাদেরই এখন এই 10,000 জন হিসাবে ভোটের মাঠে অ্যাক্সেস দিয়ে রাখা হবে? মানে আমি জানতে চাই যে আসলে কোন দল, এটা বিএনপি নাকি জামাত? কাদের চাপে একটা নাম সর্বস্ব এনজিও, যার মালিক ছাড়া আর কেউ নাই, যার ড্রয়িং রুমে হচ্ছে বাসা, তাকে অনুমতি দেওয়া হলো 10,000 পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার? এবং এই 10,000 পর্যবেক্ষক কিন্তু ভোট কেন্দ্রে অ্যাক্সেস পাবে, তারা গিয়ে সেখানে কি করবে এটা হচ্ছে দেখার বিষয়। নির্বাচন নিয়ে কিন্তু দর্শক বহুমুখী ষড়যন্ত্র চলতেছে এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও কিন্তু দুভাগ হয়ে গিয়েছে। দেখুন, তারেক রহমানের সমালোচনা আমরা করতেই পারি, বাট আমি তো দেখেছি 17 বছর, উনি ভালো মানুষ, ফ্যামিলি মানুষ, উনি এত প্যাচগোছো বোঝে না, আবার বেশি মানুষও পছন্দ করে না, নিরিবিলি। এখন তো নির্বাচন করে রাজনীতি করে অনেক মানুষ থাকে, সহ্য করতে হয়। ওনার যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলো কিন্তু ওনার প্ল্যান কিন্তু ভালো, ওনার প্ল্যান কিন্তু ভালো। উনি চায় আসলে জনগণের কল্যাণ করতে। এখন বিএনপির মাঠ পদে চাঁদাবাজি, দখলদারি, এগুলি তো আছেই। এখন উনি আসলে কতটুকু কি করতে পারে সরকার এলে সেটা দেখার বিষয়, বাট ওনার নিয়ত কিন্তু সৎ। এখন বিভিন্ন জায়গা থেকে তারেক রহমানকে হরদম পচানো হয় যে এই করছে সেই করছে, আবার বলে খাম্বার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক নেই, এগুলো হচ্ছে আওয়ামী লীগের বয়ান। এই আওয়ামী লীগের বয়ানগুলো এই জামাতের কিছু লোক এখন বিএনপির উপর চাপাচ্ছে, আবার পাশাপাশি বিএনপির লোকগুলো আওয়ামী লীগের বয়ান জামাতের উপর চাপাচ্ছে। ৭১-এর রাজাকার জামাতকে বলতেছে, এগুলো আওয়ামী লীগ বলতো, পাকিস্তান পাঠিয়ে দিব, এটা আওয়ামী লীগ বলতো। আবার তারেক রহমান বলে নব্য জালেম আসছে, আবার জামাত বলে নতুন স্বৈরাচার, পুরান স্বৈরাচার সব একসঙ্গে বিদায় করা হবে। ঠিক আছে, এগুলো রাজনৈতিক কথাবার্তা, কিন্তু মাঝে মধ্যে, যেমন ফ্রান্সের একজন ইনফ্লুয়েন্সার আছে, তিনি যে ভাষায় কথা বলেন সবসময় অনবরত তারেক রহমানের বিভিন্ন নীতি সমালোচনা করেন বা পচান, কখনো যৌক্তিকভাবে কখনো অযৌক্তিকভাবে। ঠিক আছে, হয়তো যে নির্বাচন সামনে, তিনি যেহেতু জামাতের সমর্থক, তিনি তো এটা করবেনই। আবার বিএনপিও কিন্তু কম না, বিএনপি আবার নিয়োগ করেছে একজন অনুসন্ধানী সাংবাদিককে, যিনি আবার অনবরত বিএনপির হয়ে প্রচারণা করে যাচ্ছেন এবং জামাতের বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন, জামাতের বিভিন্ন অডিও ফাঁস করে দিচ্ছেন। এইভাবে তিনি বিএনপিকে নির্বাচনে জিততে সহায়তা করতেছেন। তো সেই অনুসন্ধানী সাংবাদিক একটা পোস্ট দিয়েছেন, সেটা হচ্ছে যে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্তত 96 ঘন্টা আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই সকল ব্যক্তি, মানে এই ছবি দিছে, এই সকল ব্যক্তির নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার রহিতকরণ অত্যন্ত জরুরি।
মানে নির্বাচনের 96 ঘন্টা আগে, মানে 4 দিন আগে এইসব ব্যক্তিগুলোকে সরকার থেকে বহিষ্কার করতে হবে। সবচেয়ে উত্তম হয় যদি ডক্টর ইউনূস ব্যতীত সকল উপদেষ্টা এবং বিশেষ সহকারীদের নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার একসঙ্গে রহিতকরণ। আমার মনে হয় যে সেনাবাহিনী এবং বিএনপি যা চিন্তা করে তাই কিন্তু এখন এই অনুসন্ধানী সাংবাদিকের মুখ থেকে বের হয়। হ্যাঁ, তারা নিজেরা না বললেও। কাজে যদি নির্বাচনের 1-2 দিন আগে বিএনপি গো ধরে বসে যে এটা করতেই হবে, ইউনূস ছাড়া আর কেউ থাকবে না, অসম্ভব কিছু না। কিন্তু আরো লিখেছে, এখানে এমন দুজন ব্যক্তি রয়েছেন যারা অন্তর্বর্তী সরকারের সাথে অফিসিয়াল ক্যাপাসিটিতে যুক্ত না থাকা সত্ত্বেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেন এবং প্রভাব বিস্তারে সক্ষম। নির্বাচনের আগে এই দুই ব্যক্তির সরকারের অন্দরমহলে বা সংরক্ষিত এলাকা বা যে কোনো সরকারি কার্যালয়ে প্রবেশ সীমিত করা প্রয়োজন। নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সাথে সম্পৃক্ত সকলের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এখানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নাম আছে, জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির, তারপরে আরেকজন মনে হয় সচিব বা কিছু, রেজওয়ান হাসান পরিবেশ উপদেষ্টা, তারপরে আদিলুর রহমান উপদেষ্টা, খলিলুর রহমান, তারপরে ছোটন, নুরুল ইসলাম ভুইয়া ছোটন, তারপরে খলিলুর রহমানের সহকারী মোস্তাক বিল্লাহ জহির, তারপরে খোদাবক্স সহ আরো কিছু নাম আছে এখানে। তো এদেরকে বাদ দিতে হবে, এটা বলতেছেন অনুসন্ধানী সাংবাদিক, যিনি বর্তমানে সেনাবাহিনী এবং বিএনপির খুবই আস্থাভাজন হিসেবে পরিচিত। তো এই দর্শক, এই হচ্ছে কি অবস্থা। এখন বিএনপি চায় নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করতে, অলরেডি তারা বিভিন্নভাবে সক্ষম হয়েছে। ওদিকে নির্বাচনের মাঠে বাকযুদ্ধ মানে সকল পর্যায়ে অতিক্রম করেছে। তারেক রহমান তো জামায়াতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলতে রাজি না। তিনি বলতেছেন যে দেখো দেখো মিথ্যা কথা বলে নারীদের অধিকার দিবে না, এরকম। ঠিক আছে, নির্বাচনের মাঠে এগুলো হয়, এগুলা বলতেই পারে। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরাসরি আওয়ামী লীগের লোকজন বিএনপিকে সাপোর্ট করতেছে এবং যদি বলতেছে 48% আওয়ামী লীগের লোক বিএনপিকে ভোট দিবে। এবং একটা মোটামুটি নির্দেশনা কিন্তু ভারত থেকে আসতেছে, শেখ হাসিনার দিক থেকে না এলেও মাঝারি পর্যায়ের আওয়ামী লীগ নেতা যারা ভারতে পালিয়ে আছেন তারা তাদের নেতাকর্মীদেরকে বলতেছেন যে তোমরা যারা বাংলাদেশে আছো তাদের টিকে থাকার স্বার্থে, নিরাপত্তার স্বার্থে ইচ্ছা করলে তোমরা বিএনপি কে সমর্থন করতে পারো, যদি সেই বিএনপি প্রার্থী তোমাদের নিরাপত্তা নিশ্চিত করে। অলরেডি দেখেছি বিভিন্ন জায়গায় জায়গায় বিএনপি প্রার্থীরা বলতেছেন যে বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া হবে, নিরাপত্তা নিশ্চিত করা হবে, আরো অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। এই তো সব মিলিয়ে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে কিন্তু রহস্য আরো ঘনীভূত হতে পারে। পিকচার কিন্তু আবি বাকি হয়। এখন যদি নির্বাচনের শেষ সময়ে বিএনপি দাবি করে যে ইউনূস ছাড়া সকল উপদেষ্টার পদত্যাগ চাই, হ্যাঁ, তখন কি হবে? ওদিকে 10,000 ভুয়া পর্যবেক্ষক কিন্তু নিয়োগ দেওয়া হয়ে গেছে, যারা নির্বাচনের দিন কেন্দ্রের ভিতরে থাকবে। তারা কারা? তাদের উদ্দেশ্য কি? আবার যদি জামাত বলে ইনকিলাব মঞ্চকে দিয়ে যে হাদি হত্যার বিচার রায় কোন নির্বাচন না, এবং আজকে এই যে এই ধাওয়া পাল্টা দেওয়া হলো যমুনার সামনে, এটা যদি কন্টিনিউ চলতেই থাকে আগামী 4-5 দিন, হ্যাঁ, তাহলে নির্বাচন কিভাবে হবে বলেন তো? তো নির্বাচন হবে কিনা এখনো কিন্তু বলা যায় না, এবং নির্বাচন না হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা আছে। আপনারা 50-50 ধরতে পারেন, বাট আগামী 2-3 দিনেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে যে নির্বাচন হবে কি হবে না। দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ। সরকারের বিভিন্ন সময়ে তারা কোনোভাবেই আমাদের কাছে ওইভাবে করে যোগাযোগ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে নাই, আমাদের কাছে মনে হয়েছে। নয়তো 8 ঘন্টা শহীদ ওসমান হাদির স্ত্রী যমুনার সামনে ছিলেন, যমুনা থেকে একজন পিয়ন বের হয়ে তাকে সম্মান জানানোর এতটুকু প্রয়োজন বোধ করেন নাই। তো আমরা আজকে যখন শহীদ ওসমান হাদির স্ত্রী তিনি বিকেলবেলা জুমার নামাজের পরে তিনি আবার যখন এসে যমুনা অভিমুখে আসতে রওনা দিয়েছেন, প্রায় কাছাকাছি চলে এসেছেন, তখন আমাদের কিছু ভাই বোন তাদেরকে আমরা ভিতরে পাঠানোর জন্য চেষ্টা করতেছিলাম, কারণ শহীদ ওসমান হাদির স্ত্রী একা হয়ে গেলে তার সাথে কি ধরনের পরিস্থিতি ঘটতে পারে সেটা জানবার জন্যই মূলত আমরা তাদেরকে প্রেরণ করবার চেষ্টা করেছিলাম। এবং ভিতরে
আমাদের কিছু ইনকিলাব কর্মী মঞ্চের সদস্য ছিল যাদেরকে ভিতর থেকে আবার বাইরে আসতে দেওয়া হচ্ছিল না। তো এই সার্বিক পরিস্থিতি তদারকির জন্য আমরা জুমা এবং শান্তা সহ যুবাকে প্রেরণ করেছিলাম যাতে ওরা গিয়ে দেখে আসে এবং ওদেরকে সঙ্গে করে নিয়ে আসে। তো প্রথম অবস্থায় সেটা হচ্ছে পুলিশ কোনোভাবেই তাদেরকে ভিতরে যেতে দিবে না। তো ওরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই ওরা মানতে ছিল না। পরবর্তীতে আমরা বলেছিলাম যে এবং এটা তো একদম খুবই সহজ ব্যাপার, 1 মিনিটের ব্যাপার, আমাদেরকে সরিয়ে দেওয়া এই ওখান থেকেই করা। তো ওরা কি করেছে, জুমা এবং শান্তার গায়ে হাত তুলেছে এবং দেখবেন যে শান্তাকে গলা চেপে ধরেছে এবং জুমার পুরো গালে তারা তাদের খামচি দিয়েছে আর কি, মানে এইটা কি, এবং বুট দিয়ে ওদেরকে রাস্তায় পাঠিয়েছে। তো এই যে ফ্যাসিবাদী আমলের যেই পুলিশ, এই যে পুলিশ লীগ, তারা আবার নতুন করে যে মাথাচাড়া দিয়ে হচ্ছে এবং তাদেরকে যে কেউ কন্ট্রোল করতে পারছে না। আমরা দেখতেছিলাম যখন আমাদের উপরে হামলা হয়েছে তখন পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা, ডিবি কমিশনার, তিনি চেষ্টা করছিলেন বারংবার যে আসলে যাতে আমাদের উপরে হামলাটা না হয়, কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পেয়েছি যে তার আদেশ অমান্য করে পেছন থেকে পুলিশের কিছু সদস্য তারা অতর্কিত হামলা করেছে এবং আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই আক্রমণের সাথে জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করবার জন্য আহ্বান জানাই। কারণ বাংলাদেশের জনগণ এই মুহূর্তে প্রচন্ডভাবে তারা ক্ষেপে রয়েছে, তারা কোনোভাবেই এই ব্যাপারটাকে মেনে নিতে পারছে না। যার কারণে আমরা বলবো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণকে শান্ত রাখবার জন্য আপনাদের অতি দ্রুত আজকে কারা কারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং যমুনার যে সকল পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থা করেন। এবং তারা যেই কাজটা করেছে সেটা হচ্ছে অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেম প্লেট ছিল না, তারা নেম প্লেট খুলে ফেলেছে এবং প্রত্যেকে মাস্ক পরা ছিল। এই যে মাস্ক পরে নেম প্লেট খুলে যে হামলা, এই হামলা তো আমরা, এবং হেলমেট পরে এই হামলাগুলো তো আমরা দেখেছি ফ্যাসিবাদী হাসিনার আমলে। তাহলে কি এখন যমুনা পাহারা দিচ্ছে বা যমুনায় বসে আছে কি হাসিনা সেই ফ্যাসিবাদী আমলের পুলিশ লীগ কিনা, সেটা আমরা জানতে চাই। সেই সাথে এসএসএফ আজকে প্রচন্ড রকমের দুর্ব্যবহার করেছে আমাদের সাথে, আমাদের যুবাকে রাস্তায় ফেলে মেরেছে এবং মাথায় আঘাত করেছে, ছাদকে মেরেছে। তো এই যে, এবং আমাদের ইনকিলাব মঞ্চের এমন কোনো কর্মী নাই যে আজকে এই হামলায় আহত হয় নাই। তো এখন আমরা এই প্রশাসনের কাছে জানতে চাই, আমরা তো সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে ওখানে গিয়েছিলাম যে জাতিসংঘের অধীনে যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করা হয়, এই তদন্তটা নিশ্চিত করা হয়। তাহলে কারা শহীদ ওসমান হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে দিতে চায় না, যে আজকে স্পষ্ট হয়ে গেছে। আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টার, আমরা মনে করছি এই যে উপদেষ্টা পরিষদটা যে রয়েছে, এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ ওসমান হাদির খুনের সাথে জড়িত, নয়তো কোনোভাবেই এভাবে আর কি অমানবিকভাবে আক্রমণ করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু এটা শান্তিপূর্ণ অবস্থান ছিল। এবং আপনারা দেখবেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা তারা প্রেস রিলিজ দিয়েছে এবং সেখানে বলেছে যে আমরা নাকি জল কামানের উপরে উঠে গিয়েছিলাম, অথচ ছবিতে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে আমরা উল্টো জনগণকে শান্ত করবার জন্য চেষ্টা করছিলাম। যখন জনগণ দেখেছে যে ভিতরে জুমা এবং শান্তাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে, জনগণ কোনোভাবেই এটা মেনে নিতে পারে নাই, যার কারণে এইখানে ওই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর পুরো দায়ভার ওইখানে দায়িত্বরত পুলিশ প্রশাসন এবং সরকারকেই বহন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে স্পষ্ট করে জানাই যে সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন রয়েছে 12 তারিখ। এখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ বাংলাদেশের নিরাপত্তা জনিত বেশ কিছু বিষয় জড়িত রয়েছে, যার কারণে অবশ্যই 12 তারিখে নির্বাচন হতে হবে। এবং যারা 12 তারিখে নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য আমাদের উপরে আক্রমণ করেছে, তাদের এই নীল নকশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের জনগণের অধিকার আমাদের বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইয়েরা, জনগণ, বাংলাদেশের জনগণ প্রচন্ড শান্তিপ্রিয় এবং তারা সব সময় সরকারকে সহযোগিতা করে আসছে, কিন্তু সরকার সেই জনগণের উপরে আজকে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট এগুলো নিক্ষেপ করেছে। এবং এখনো তারা বিভিন্ন জায়গায়, যেমন শাহবাগে এখনো সম্ভবত আক্রমণ চলছে। একটু আগেও আমরা এই লাইভ শুরু করবার আগে দেখতেছিলাম যে শাহবাগে আক্রমণের মতো ঘটনা ঘটতেছে। তো এবং 100-র অধিক শাহবাগেও আহত হয়েছে। তো এই যে পুলিশের ন্যাক্কারজনক হামলা এবং তাদের যে লাগাম টেনে ধরা হচ্ছে না,
তারা বলছে, মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, তারা বলছে যে আয় হাদির লাশ নিয়ে যা। মানে এইটা পুলিশের, মানে সে যদি আওয়ামী লীগ না হয়, সে যদি মানে সত্যিকার অর্থেই কোনো পুলিশ সদস্য হয়ে থাকে, তাহলে তার এই ধরনের কথা বলবার কোনো প্রশ্নই আসে না। তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে বর্তমান পুলিশ প্রশাসনের এই যে আওয়ামী লীগ গোষ্ঠী যারা এখন পর্যন্ত রয়ে গেছে, তাদেরকে ছাঁটাই করবার না করবার কারণে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। এর দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। এবং আমরা আশঙ্কা করছি যে যমুনার ভিতরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার সেফ না, কারণ যারা আমাদের উপরে যেইভাবে আক্রমণ করেছে, তারা যে কোনো মুহূর্তে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আক্রমণ করতে পারে। এই ধরনের একটা আমরা আশঙ্কা বোধ করছি, কারণ এদের আক্রমণের সাথে হাসিনার পুলিশ লীগের আক্রমণ পুরোপুরি মিলে যাচ্ছে। এবং সেই সাথে আমরা এটাও আপনাদেরকে বলতে চাই যে আমরা দেখতেছেন তো আমাদের কি অবস্থা, তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণভাবে সকল অবস্থার মোকাবেলা করতে হবে। আমরা চাই যাতে বাংলাদেশে কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হোক, যার মাধ্যমে মূলত আজকের আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা 12 তারিখেই হতে হবে, এবং যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে আমাদের রুখে দিতে হবে। আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল করতে দিব না, কারণ বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, সেই সাথে আমরা আপনাদেরকে স্পষ্ট করে যে জিনিসটা জানাতে চাই সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার যে তদন্ত, সেটা জাতিসংঘের অধীনেই হইতে হবে। আমাদের এখানে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে জাতিসংঘের অধীনে এটার তদন্ত হবে, কিন্তু তারা কোনো ধরনের সময়সীমা বেঁধে দেয় নাই। তারা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা ক্ষমতায় থাকা অবস্থাতেই শহীদ ওসমান হাদির হত্যার বিচার করবে, কিন্তু তারা সেই বিচার করতে পারে নাই। যার কারণে আমরা তাদের শুধুমাত্র কথায় আশ্বস্ত না হয়ে আমরা তাদের কাছে একটা দাবি করেছিলাম যে আপনি কবে নাগাদ এই কাজটুকু বাস্তবায়ন করবেন, এই চিঠিটা ইস্যু করবেন, সেটা আমাদেরকে জানান। এখন রাষ্ট্রের কাছে যদি আমাদের এতটুকু দাবি জানানোর অধিকার না থাকে, তাহলে তো বাংলাদেশ বলে কোনো রাষ্ট্র এই মুহূর্তে সাস্টেইন করবার কথা না। এখন তো এই রাষ্ট্র তাহলে অন্য দেশের প্রক্সি দিচ্ছে এই রাষ্ট্র কোনো না কোনো ভাবে। তো প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে স্পষ্ট করে বলি, শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং 8 তারিখে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করতে হবে। প্রিয় ভাইরা, এক্ষেত্রে আমাদের কিছু দাবি রয়েছে। চিঠি শুধু প্রেরণ করলেই হবে না, চিঠির ভিতরে নিম্নলিখিত আমরা যে বিষয়গুলো বলবার চেষ্টা করছি সেগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রথমত, সরকারকে UNOHCHR কে অনুরোধ করতে হবে যেন তারা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে একটি স্বাধীন ও নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং ইনভেস্টিগেশন পরিচালনা করে। এই তদন্তের স্পষ্ট কার্যপরিধি থাকবে যাতে ঘটনার সত্যতা নির্ধারণ, দায়ী ব্যক্তি ও তাদের সহায়ক নেটওয়ার্ক শনাক্তকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করে করণীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। সরকারকে অনুরোধ করতে হবে যেন তদন্তে শুধু সরাসরি হামলাকারীদের নয়, বরং আড়ালে থাকা পরিকল্পনা, ষড়যন্ত্র, জড়িত থাকা বা সহযোগিতা, সহায়তা প্রদান কিংবা আশ্রয় প্রশ্রয় ও চিহ্নিত করা হয়, যা হত্যাকাণ্ড ও পরবর্তী পালিয়ে যাওয়াকে সম্ভব করেছে। মূল কথা হচ্ছে, খুন যারা করেছে, খুনের পেছনে যারা পরিকল্পনা করেছে, এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে, তাদেরকেও এই তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে নিয়ে আসতে হবে। সরকারকে পূর্ণ সহযোগিতার এক্ষেত্রে সরকারকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিতে হবে। এতে প্রাসঙ্গিক প্রমাণ ও স্থানসমূহে প্রবেশাধিকার অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় কোনো পক্ষের হস্তক্ষেপ না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে। কিছু অভিযুক্ত সন্দেহভাজন বিদেশে পালিয়ে থাকতে পারে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে সরকারকে OHCHR এর সহায়তা চাইতে হবে, যাতে স্ট্রাকচার্ড ক্রস বর্ডার কোঅপারেশন নিশ্চিত হয়। এর মধ্যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ও ইনফরমেশন শেয়ারিং অন্তর্ভুক্ত থাকবে, যাতে দায়ীরা জবাবদিহিতা এড়িয়ে যেতে না পারে। মূল কথা হচ্ছে, শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং এই তদন্ত কাজ যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়, সকল ধরনের সহযোগিতা এই রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। এর বাইরে আমাদের কাছে কোনো সেকেন্ড অপশন নাই। আজকে আমাদেরকে গুলি করেছেন, কালকে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলেন, কিন্তু শহীদ ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার জমিনে হইতেই হবে। এর বাইরে কোনো সরকারের সেকেন্ড কোনো অপশন নেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলি, এই যে আজকে আমাদের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এই ন্যাক্কারজনক হামলার পিছনে কারা রয়েছে, কারা আমাদের উপরে অতি উৎসাহী হয়ে আক্রমণ করেছে এবং আমাদের ভাই বোনদেরকে
মানে একটা মানুষকে আসলে কতটা বাড়ি দেয়া যায় লাঠি দিয়ে, আমরা এটা প্রশাসনের কাছে জানতে চাই। একজন মানুষকে আমি ভিডিওতে দেখেছি 30 থেকে 32টা বাড়ি দিয়েছে, যতক্ষণ পর্যন্ত সে ওইখান থেকে নিরাপদ দূরত্বে না যাইতে পারছে ততক্ষণ পর্যন্ত একজনের পরে আরেকজন তাকে আঘাত করতেই ছিল। ব্যাপার যেটা ঘটতেছে সেটা হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রশাসন এখন আর অন্তর্বর্তীকালীন সরকারের কথায় চলে না। এই প্রশাসনকে কেউ নিয়ন্ত্রণ করছে, সেই নিয়ন্ত্রক কারা সেটা বাংলাদেশের জনগণের কাছে সরকারকে জানাতে হবে। নয়তো এই সরকারের অবশ্যই দায় থেকে যাবে যে কারা জুলাই জনতার উপরে এই আক্রমণটা করলো। তারা শহীদ ওসমান হাদিকে হত্যা করতে পারে নাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি যদিও জানানো না যায় তাহলে তো এই রাষ্ট্র সামনে ফাংশন করবে না। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলো থেকে এই আক্রমণের ঘটনার ব্যাপারে প্রচন্ড উল্লাস প্রকাশ করা হচ্ছে, আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই, এই 12 তারিখ ভোটের মধ্য দিয়ে তাদেরকে আপনাদের একটা স্পষ্ট বার্তা জানান দেওয়ার সুযোগ রয়েছে। আপনারা 12 তারিখ তাদেরকে ভোটে পরাজিত করে ইনসাফ ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা রাষ্ট্র গড়ে তুলবেন, এমনটাই আমাদের প্রত্যাশা। এবং গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ দিবেন, কারণ জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, সীমান্ত, নিরাপত্তা সবকিছু জড়িয়ে আছে। যার কারণে জুলাই গণভোটে আপনাদেরকে অবশ্যই হ্যাঁ দিতে হবে। এবং যারা সৎ এবং যোগ্য, তারা যে দলেরই হোক না কেন, তাদেরকে ভোট দিয়ে আপনাদেরকে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় নিয়ে আসতে হবে। এবং সাধারণ জনগণকে আপনারা আহ্বান জানাই যে আপনারা 8 তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করুন, যেহেতু সরকারের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে যে 8 তারিখে তারা জাতিসংঘের কাছে এই চিঠি ইস্যু করবে, প্রেরণ করবে। তো এবং তার আগে অবশ্যই এই চিঠি প্রেরণের আগে এই চিঠিতে তারা কি লিখেছে সেটা আমাদেরকে দেখাতে হবে। এইটা না দেখিয়ে কোনো ধরনের ছল চাতুরি মার্কার চিঠি কোনো প্রেরণ করা যাবে না, এবং এটা অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইরা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফের লড়াইয়ের জন্য শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। আমাদেরকেও যদি শাহাদাত বরণ করতে হয়, আপনারা ইনসাফের এই লড়াইকে কোনোভাবেই থামিয়ে দেবেন না। ইনসাফের এই লড়াই আমাদেরকে অবশ্যই চালিয়ে নিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত আমরা বাংলাদেশের আজাদিকে টিকিয়ে রাখতে আমরা চাই। আমার আশেপাশের 2 জন প্রচন্ডভাবে আক্রান্ত হয়েছে, আমি নিজে আক্রান্ত হয়েছি। আমার এবং আমাকে এবং প্রত্যেকের মাথা টার্গেট করে, এই যে আমার পাশে সালাউদ্দিন আম্মার বসে আছে, ওকে মাথা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, কিন্তু আল্লাহকে বাঁচিয়ে দিয়েছে যে সেটা জায়গা মতো ওরা নিক্ষেপ করতে সক্ষম হয়নি। ওর মুখে সেলাই দিতে হয়েছে, ওর হাতে ব্যান্ডিজ, জুমার গালের প্রত্যেকটা জায়গা আছড়ানো, মাথায় বাড়ি দিচ্ছে, শান্তাকে গলা টিপে ধরেছে। আমাদের এবং ইনকিলাব মঞ্চের যারা ভিতরে ছিল আমাদেরকে ওখান থেকে আমাদেরকে গুলি করে, রাবার বুলেট নিক্ষেপ করে সরিয়ে দেওয়ার পরে তারা আমাদের যে সকল ভাই ভিতরে আটকা ছিল, শত শত পুলিশ গিয়ে তাদেরকে নির্বিচারে পিটিয়েছে। ফাহিম সহ 2-3 জনের হাত ভেঙে গিয়েছে এই পিটানে। আমাদের আরেকজন কর্মী, যার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল, যাকে অক্সিজেন দিয়ে তারপরে হসপিটালে নিয়ে আসতে হয়েছে, এবং তাকে প্রচন্ডভাবে মাথায়, হাতে, কোমরে সব জায়গায় এত পেটানো হয়েছে যে সে এখন ট্রমাটাইজড। আমরা জানাতে চাই, এই সরকারকে বলতে চাই, আপনি অতি দ্রুত কারা এই আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করেন, নয়তো যে কোনো পরিস্থিতির জন্য আপনাকে অবশ্যই দায়ী থাকতে হবে। কারণ বাংলাদেশের জনগণ ততক্ষণ পর্যন্তই শান্তিপূর্ণ যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি না হয়। আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি একটা জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি করে ফেলতেছেন। এখন যদি আপনারা এটাকে কন্ট্রোল করতে না পারেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু টিকবে না। এবং আপনাকেও, প্রধান উপদেষ্টা আপনি আছেন, আপনি আমেরিকাতে চলে যাবেন সেটা হবে না, আমাদের কাছে জবাবদিহি করে এরপরে আপনাকে আমেরিকা যেতে হবে যে কেন জুলাই জনতার উপরে, শহীদ ওসমান হাদির ভাই বোনদের উপরে এভাবে ন্যাক্কারজনক হামলার মতো ঘটনা ঘটানো হলো। ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলি যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে এই লড়াই কৌশলের মধ্য দিয়ে আমাদের যাতে মনোবল ভেঙে না যায়, আমাদেরকে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এই লড়াই তো একদিনের লড়াই না, আমাদের আজাদির লড়াই চলছে এবং আজাদির এই লড়াই চলবে।
আমাদের এখন পিঠ থেকে গিয়েছে, আমাদের আসলে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন থেকে আমাদেরকে সামনেই এগিয়ে যেতে হবে। 8 তারিখ পর্যন্ত যেহেতু সরকার সময় চেয়েছে, আমরা সরকারকে সেই সময়টুকু দিলাম। সে যদি এই সময়টা আগেই ঘোষণা করতো তাহলে তো এই ধরনের কোনো পরিস্থিতি তৈরিই হতো না। যার কারণে আমার কাছে মনে হয় যে সরকার ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে। এর দায়ভার সরকারকেও বহন করতে হবে। বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারকেও ছেড়ে দেবেন, এটা বলে দিলাম। আজকের মতো আমরা সবাই প্রচন্ডভাবে আহত অবস্থায় এখানে বসে রয়েছি। ফাহিমের দেখেন যে পুরো ট্রাউজারটা ওর রক্তে লাল হয়ে আছে, আমার পুরো পাজামার রক্তে লাল হয়ে আছে, ওর পুরো হাত আঙুল ভেঙে গেছে, মুখে সেলাই দেয়া, এবং এইভাবে প্রত্যেককে এমন ভাবে আক্রমণ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, নয়তো তাদের যেই ধরনের আজকে আক্রমণের ভূমিকা ছিল, তারা আমাদেরকে খুন করবার উদ্দেশ্য নিয়ে এই আক্রমণটা করেছে। তো আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি, আমাদের কোনো হারানো, এরপরে যদি আমরা আমাদের কোনো ভাইকে হারাই, এরপরেও নির্বাচন হইতে হবে, নির্বাচন পেছানো যাবে না। নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি এই ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি ব্যাপারটা এমন না, আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দিব বলছি, তাদের জীবনকে জাহান্নাম বানাই দেবো, এই কথা বলেই শেষ করলাম। জুমার কিছু বলবার আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।